which is something that they don't want. ওদের এক্সপেকটেশন হচ্ছে আপনি দেশ থেকে লিকুইড মানিটা এনে ওদের ইকোনমিতে ইনজেক্ট করবেন। সবার ইমিগ্রেশনই আপনাকে হিন্টস দেয় যে সাডেন ডিপোজিট অফ লাম্প সাম অ্যামাউন্ট উইদাউট অ্যান এক্সপ্লেনেশন ইজ ইকুয়াল টু রিফিউজাল। ইমিগ্রেশন অফিসার, ভিসা অফিসার, দে আর নট গোনা আস্ক ইউ ফর এক্সপ্লেনেশন। সো এই স্টুডেন্টটার 8 মাস অফ হার্ড ওয়ার্ক গন জাস্ট বিকজ অফ ওয়ান এক্সপ্লেনেশন। বিকজ রিমেম্বার, আনডকুমেন্ট ইনকাম ইজ ইনভিজিবল ইনকাম। সাডেন লাম্প সাম অ্যামাউন্ট অফ ডিপোজিট, তাহলে প্রতিটা ট্রানজাকশন এক্সপ্লেন করে আপনি যে ইনভেস্টমেন্টটা করতেছেন ফাইন্যান্সিয়াল, সেই ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টটার সাথে যেন তার একটা কনসিস্টেন্সি, তার একটা ব্যালেন্স থাকে। প্লিজ স্টপ দিস, ইউ আর লিটারালি ওয়াকিং টুয়ার্ডস ফেইলিয়ার। রিজেক্ট খেলের পরে আপনি দোষ দিবেন আমাদেরকে। স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনার কান্ট্রি চুজ করা। তো ওভারঅল আমার $50,000 অথবা 45 লাখ টাকা বাংলাদেশি টাকায় হচ্ছে। আপনার যে ডকুমেন্টস গুলো ভিসা অ্যাপ্লিকেশনের সময় লাগবে সেগুলো কি সব রেডি আছে? আপনার যদি স্পন্সরের টাকাগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাকাউন্টে থাকে 3-4টা, 6 মাস আগ থেকে এগুলাকে একটা অ্যাকাউন্টে কনসলিডেট করা স্টার্ট করে। আমাদের কম্পিউটারে আমরা একটা ফোল্ডার খুলবো। প্রথম ফোল্ডারটা হবে আপনার ব্যাংক ডকুমেন্টস, এন্ড দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ভিডিও। ইফ ইউ হ্যাভ নট সিন দ্য ফার্স্ট পার্ট, ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, গিয়ে ফার্স্ট পার্টটা দেখে আসতে পারেন। আপনি যে কান্ট্রিতে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন ওদের ইমিগ্রেশন দেখতে চায় আপনার ব্যাংক অ্যাকাউন্টে কি ফার্স্ট ইয়ার টিউশন ফিস এবং লিভিং এক্সপেন্স সহ অন্য যাবতীয় যে খরচগুলো লাগবে সেগুলো আছে কিনা। Why? Because they want to make sure that আপনি টাকাটা ডাকাতি করে আনেন। No, that's bullshit. I'm just kidding, bro. They actually want to make sure যে আপনার প্যারেন্টস নেক্সট ইয়ার গুলোতে আপনাকে সাপোর্ট দিতে পারে। Why? যদি প্যারেন্টস আপনাকে সাপোর্ট দিতে না পারে দেন আপনি মোস্ট লাইকলি কানাডার গভর্নমেন্ট একটা লায়াবিলিটি হয়ে যাবে। মোর ওভার আপনার হয়তো নিজেরই ফ্যামিলিকে সাপোর্ট দিতে হইতে পারে। সো ইন দ্যাট কেস আপনি হয়তো পড়াশোনা বন্ধ করে দিয়ে কাজে নামে পড়বেন অথবা অ্যাসাইলেম সিক করবেন, which is something that they don't want. আরেকটা রিজন হচ্ছে গিয়ে দেখেন এই কান্ট্রিগুলো আপনাকে আনতেছে, আপনি ভাবতেছেন যে তাদের স্কিলড মানুষের শর্টেজ, which can be the case, but ওরা অলসো আপনাকে আনতেছে বিকজ ইন্টারন্যাশনাল টিউশন ফিসের উপরে এইসব দেশে কোনো রেগুলেশন নাই। So they can charge you 3 times more than a domestic student. So they actually make a lot of money from you, I and him, them, because ওদের এক্সপেকটেশন হচ্ছে আপনি দেশ থেকে লিকুইড মানিটা এনে ওদের ইকোনমিতে ইনজেক্ট করবেন। এইটা হচ্ছে সবচেয়ে বড় টার্গেট ওদের। সো আপনাকে যদি দেশ থেকে সাপোর্ট দিতে না পারে আপনি বেসিক্যালি ওদের ইকোনমি থেকে টাকাটা নিয়ে আবার ইনজেক্ট করতেছেন। এটা ওদেরকে বেনিফিট করে বাট নট হাউ দে এক্সপেক্টেড। সো 4টা কমন মিস্টেকের মধ্যে নাম্বার 1 মিস্টেক হচ্ছে ফান্ড পার্কিং। ভিসা অ্যাপ্লিকেশন করার 1 থেকে 2 মাস আগে 50 থেকে 60 লাখ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে, এটাকেই ফান্ড পার্কিং বলা হয় ইমিগ্রেশন ল্যাঙ্গুয়েজে। ভিসা অফিসার ক্লিয়ারলি বুঝবে যে আপনি আপনার ভিসা করার জন্য এই টাকাটা আত্মীয় স্বজন থেকে অথবা ব্যাংক থেকে লোন নিয়ে আপনার অ্যাকাউন্টে রাখছেন। এন্ড আইআরসিসি বলেন, অস্ট্রেলিয়ান ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স বলেন, ইমিগ্রেশন নিউজিল্যান্ড বলেন, ইউকে ইমিগ্রেশন বলেন, সবার ইমিগ্রেশনই আপনাকে হিন্টস দেয় যে সাডেন ডিপোজিট অফ লাম্প সাম অ্যামাউন্ট উইদাউট অ্যান এক্সপ্লেনেশন ইজ ইকুয়াল টু রিফিউজাল। ইটস এ স্ট্রেট ইকুয়েশন। আমার একটা স্টুডেন্ট ইন দ্য পাস্ট কানাডাতে অ্যাপ্লিকেশন করছিল এবং তার স্পন্সরের অন্য একটা অ্যাকাউন্ট থেকে লেজিট $74,000 মতো একটা অ্যামাউন্ট তার প্রাইমারি অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। এই অ্যামাউন্টটা কিন্তু লেজিট, বাট হিজ ভিসা ওয়াজ রিজেক্টেড। এন্ড ইউ নো ওয়াই? কারণ সে কোনো এক্সপ্লেনেশন দেয় নাই যে টাকাটা কোত্থেকে আসছে। সো দে ডোন্ট নো। এন্ড ওয়ান থিং আই আন্ডারস্টুড ক্লিয়ারলি ইজ ইমিগ্রেশন অফিসার, ভিসা অফিসার, দে আর নট গোনা আস্ক ইউ ফর এক্সপ্লেনেশন ফর এ স্টাডি পারমিট। ইটস সো সিলি বিকজ আপনার পিছনে লাখ লাখ পোলাপাইন লাইন ধরে দাঁড়ায় আছে। আপনারটা নিয়ে ওরা টাইম ওয়েস্ট করবে নাকি নেক্সট জনকে ভেরিফাই করবে যে নেক্সট জনের ডকুমেন্টস গুলোকে আরো ভালোভাবে সাজানো কিনা, এক্সপ্লেনেশন গুলো ভালোভাবে করা কিনা। তাহলে ওরা তো আপনার পিছনে টাইম ওয়েস্ট না করে নেক্সট জনকে ভিসা দিতে পারে এবং ওরা এটাই করে। সো এই স্টুডেন্টটার 8 মাস অফ হার্ড ওয়ার্ক গন জাস্ট বিকজ অফ ওয়ান এক্সপ্লেনেশন। নট দ্যাট হি ডিডন্ট নো। সো হি মেসেজ মি at 3 AM in Bangladesh one day. He's like, ভাই কি করব? সো উনি আমার সাথে একটা one-on-one session বুক করছে। I reviewed all of his documents and explained him the cause and our plan to resolve that issue, and he finally got the visa. Why? Because unlike a traditional Bangladeshi agency, we did a complete assessment of his entire profile, not just his financial profile, his educational profile, his sponsors profile, his family tree and everything. And আমরা find out করার চেষ্টা করতেছিলাম যে গ্যাপটা কোথায় হয়েছে। এই গ্যাপ ছাড়াও আরো ছোটখাটো কিছু মাইনর মিস্টেক ছিল, আমরা সবকিছুকে ইমপ্রুভ করে একসাথে সাবমিট করছি। হি গট হিজ ভিসা। সো বেসিক্যালি আপনার যদি টাকা ট্রান্সফার করতে হয় 6 মাস আগে করেন, অথবা আপনি যদি সাডেনলি আপনার অন্য একটা অ্যাকাউন্ট থেকে ট্রান্সফার করেন, এক্সপ্লেন করেন, অথবা অন্য কোনো ল্যান্ড সেল করছেন, এটা পেপার ট্রেইলস দেখান। ডকুমেন্টস মানে আপনি মুখে বলতেছেন, লিখে দিচ্ছেন, ইয়েস দ্যাট মে হেল্প, বাট আপনি যদি অ্যাকচুয়াল অফিসিয়াল ডকুমেন্টস দেখাতে পারেন, দ্যাট উইল ডু দ্য জব। মিস্টেক 2 হচ্ছে মেসি অ্যাকাউন্ট ট্রানজাকশন। সো আপনার ব্যাংক অ্যাকাউন্টে ধরেন 0 টাকা আছে, অল অফ এ সাডেন আপনার 30 লাখ টাকা আসছে এবং এই টাকাটা কোনো না চাওয়া হয়নি, কিছুই হয়নি। এটার সোর্স কি? এটা কোনো ডকুমেন্ট সাবমিট না করা। দেন হচ্ছে অনেকগুলো স্মল ক্যাশ ডিপোজিট করা। আপনি যদি অনেকগুলো স্মল ক্যাশ ডিপোজিট করেন অথবা উইথড্রল করেন উইদাউট প্রপার ডকুমেন্টেশন, ধরেন আপনি একটা বিজনেস ওন করেন, সো আপনার ডেইলি হয়তো 10 লাখ টাকা ডিপোজিট হতেই পারে, আবার 12 লাখ
টাকা নেক্সট ডেতে আপনার এখান থেকে উইথড্র হতে পারে। এই যে উইথড্র হচ্ছে এবং ডিপোজিট হচ্ছে, এটার প্রপার ডকুমেন্টেশন, সোর্স না দেখা, তারপর আসে আপনার স্যালারি ডিপোজিটের রিফ্লেকশন না থাকে। বিকজ রিমেম্বার, আনডকুমেন্ট ইনকাম ইজ ইনভিজিবল ইনকাম। এগুলো সলিউশন আমি অলরেডি আপনাদেরকে বলে দিচ্ছি। ক্লিন অ্যাকাউন্ট ইউজ করেন যেটাতে স্যালারি ক্রেডিট হয় রেগুলারলি, স্টেবল ব্যালেন্স থাকে এবং ট্রানজাকশন হিস্ট্রি আছে। পেপার ট্রেল ইউজ করেন ফর বিগ ট্রানজাকশনস। মেসি ট্রানজাকশন যদি থাকে or if there are sudden lump sum amount of deposit, তাহলে প্রতিটা ট্রানজাকশন এক্সপ্লেইন করেন। ওকে, কমন মিস্টেক নাম্বার 3 হচ্ছে আনডকুমেন্টেড অথবা উইক স্পন্সর। অনেক সময় দেখা যায় যে আপনার ব্রাদার অথবা সিস্টার আপনাকে স্পন্সর করতেছে, আপনি তাদের সাথে ক্লিয়ারলি আপনার যে প্রুফ অফ রিলেশনশিপ সেটা সাবমিট করতেছেন না। আপনি ভাবতেছেন যে পাসপোর্টে তো আপনার বাবা মায়ের নাম দেওয়া আছে, সো ওরা হচ্ছে এটা ফিগার আউট করে নেবে। বাট অনেস্টলি লাইক আই সেড, দে আর নট দেয়ার টু ফিগার থিংস আউট। আপনাকে ফিগার আউট করে ওদেরকে প্রেজেন্টেবল অবস্থায় দিতে হবে। আনরিয়ালিস্টিক প্ল্যানিং, এটা হচ্ছে আপনার স্টাডি প্ল্যানের সাথে রিলেটেড। আপনি যখন ভিসার জন্য অ্যাপ্লিকেশন করতেছেন তখন আপনি দেখাচ্ছেন যে আপনার ফাদারের অ্যাকাউন্টে 60 লাখ টাকা আছে, যেটা তার ফুল লাইফ সেভিংস। আর আপনি একটা প্রোগ্রামে যাচ্ছেন যেটা 2 কোটি টাকার মতো আপনার খরচ হবে ওভার দ্য 4 ইয়ার্স অফ ইউর এডুকেশন। বাট যখন রিটার্ন অন ইনভেস্টমেন্টের দিকে আপনি তাকাচ্ছেন, এটা এমন একটা প্রোগ্রাম যেটা আপনার লাইফে খুব একটা বেশি ক্যারিয়ার ডেভেলপমেন্ট অথবা লাইফ চেঞ্জিং কোনো ইম্প্যাক্ট রাখবে না। তখন ওরা ডাউট করবে যে আপনার বাবার ফুল লাইফ সেভিংস আপনি ইনভেস্ট করে একটা প্রোগ্রামে যাচ্ছেন দ্যাট ওন্ট ইভেন হ্যাভ এনি পজিটিভ বেনিফিট টু ইউ ইন ইউর কান্ট্রি অর টু মি ইন মাই কান্ট্রি। সো এটা ওদের কাছে একটা হিউজ রেড ফ্ল্যাগ। এই কাজ করবেন না। এমন একটা প্রোগ্রাম চুজ করবেন আপনি যে ইনভেস্টমেন্টটা করতেছেন ফাইন্যান্সিয়াল, সেই ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্টটার সাথে যেন তার একটা কনসিস্টেন্সি, তার একটা ব্যালেন্স থাকে, দেখতে যেন ভালো লাগে। এটা হয়তো 100% ফাইন্যান্স রিলেটেড না, বাট দ্যাট ইজ ওয়েটিং টু লং টু ডু এনিথিং। আইএলটিএস দেওয়ার পর, ইউনিভার্সিটি অ্যাডমিশন নেওয়ার পর ব্যাংক স্টেটমেন্ট নিয়ে কাজ করার প্রবণতা আমি অনেক স্টুডেন্টদের মধ্যে দেখছি। প্লিজ স্টপ দিস। ইউ আর লিটারালি ওয়াকিং টুয়ার্ডস ফেইলিয়ার। কেন? কারণ দেখেন, কানাডাতে 4 থেকে 6 মাসের স্টেটমেন্ট লাগতেছে, ইউকেতে 28 দিনের স্টেটমেন্ট লাগতেছে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এগুলোতে এখন মিনিমাম আপনার 4 মান্থস দেখাতেই হবে। তো বেসিক্যালি আপনি যদি অ্যাডমিশন নিয়ে এরপরে এই স্টেটমেন্ট নিয়ে কাজ করে স্টার্ট করেন, সো ধরেন আপনি সেপ্টেম্বর ইনটেকের জন্য অ্যাডমিশন নিয়ে নিলেন ফেব্রুয়ারি অথবা মার্চ, আপনি এই রিকোয়ারমেন্টটা ফিল আপ করবেন কখন? ট্রেইলটা বিল্ড করবেন কখন? ব্যাংক স্টেটমেন্ট রেডি করবেন কখন? জেনুইনলি। আর কখনই বা আপনি ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন, কখনই বা আপনি ফ্লাই করবেন। আমি নিজেও পার্সোনালি অনেক এক্সপিরিয়েন্স করি। আপনি যদি উইন্টার 2027 অর্থাৎ জানুয়ারি ইনটেকে কানাডাতে অ্যাপ্লিকেশন করতে চান এবং আনপ্রিপেয়ার্ড ব্যাংক স্টেটমেন্ট নিয়ে আমার কাছে আসেন ইন অগাস্ট 2026, there is nothing I can do। আমি আপনার ফাইলটা নিয়ে একটা টেস্ট রান করবো না, বিকজ আই নো যে at the time that we have it's not sufficient, we can't do anything। সো আমরা আপনার ফাইলটা নিয়ে কাজও করতে পারবো না, বিকজ অবভিয়াসলি রিজেক্ট খেলে এরপরে আপনি দোষ দিবেন আমাদেরকে। সো লজিক্যালি আমি যদি দেখি যে জানুয়ারি 2027 ইনটেকে যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান, তাহলে আপনার কখন থেকে ফাইন্যান্সিয়াল প্রিপারেশন নেওয়া উচিত? যেহেতু আমরা কানাডাকে এক্সাম্পল হিসেবে ধরতেছি এবং কানাডাতে আমরা মিনিমাম 6 মান্থসের ব্যাংক স্টেটমেন্ট দেখতে চাই, আমরা অ্যাটলিস্ট এপ্রিলের মধ্যে আমাদের ব্যাংকে সাফিসিয়েন্ট অ্যামাউন্ট ডিপোজিট করে এন্ড দেন ওই ব্যাংকের ট্রেল বানানো, স্টেটমেন্ট রেডি করা, হাবিজাবি যতগুলো কাজ আছে সেগুলো আমরা স্টার্ট করব। তাতে করে আপনি কিভাবে দেখেন, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর 2026 এর মধ্যে আপনার পারফেক্টলি রেডি একটা ব্যাংক স্টেটমেন্ট আছে। ইউ আর রেডি টু অ্যাপ্লাই এট এনি পয়েন্ট না। লাইক আপনার যদি আরেকটু বেশি টাইম লাগে, কোনো ডকুমেন্টস আপনি ফিক্স করতে হবে, ইউ হ্যাভ দ্য টাইম। বাট ব্যাংক স্টেটমেন্টের জন্য আপনি যদি কোনো ডকুমেন্ট ফিক্স করতে হয়, ইউ হ্যাভ টু রিভার্ট ইট। দ্যাটস নট পসিবল। সো নাও দ্যাট ইউ নো দ্য কমন মিস্টেক্স Bangladeshi students make and their solutions, what are you going to do with it? আপনাকে প্র্যাকটিক্যালি প্রিপারেশন নাও স্টার্ট করতে হবে। And that brings us to our final section, which is a clear 5-step action plan for you that you can start literally this week. So আমাদের স্টেপ নাম্বার 1 হচ্ছে আপনার কান্ট্রি চুজ করা। ধরেন আপনি এইচএসসি শেষ করতেছেন অথবা আপনি ব্যাচেলর ভেরি সুন শেষ করবেন, এখন থেকে আপনি কান্ট্রিটা নিয়ে রিসার্চ করা স্টার্ট করেন। কারণ প্রত্যেকটা কান্ট্রির রিকোয়ারমেন্ট থাকে ডিফারেন্ট এবং আপনার যে বাজেট আছে, আপনার যে ডিজায়ার আছে, ওই বাজেট এবং ডিজায়ার আপনার ফ্যামিলির এক্সপেকটেশনের সাথে কোন কান্ট্রি ম্যাচ করে আগে আমাদের সেটা রেডি করতে হবে। এই কান্ট্রি কিভাবে চুজ করবেন সেটা নিয়ে আমি পুরো একটা ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে, লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। বাট ইন শর্ট, আপনাকে ফার্স্ট অফ অল আপনার স্পন্সরের সাথে কথা বলতে হবে ওপেনলি যে হাউ মাচ মানি দে আর উইলিং টু ইনভেস্ট অন ইউ and how much money they are willing to invest on your year 2, 3 or 4 for bachelor. So আপনি যখন অ্যামাউন্টটা জানবেন, দেন আপনি ডিসাইড করতে পারবেন যে ওকে, এই অ্যামাউন্টের ভিতরে আমি হয় জার্মানি যেতে পারবো অথবা কানাডা যেতে পারবো। নেক্সট আপনাকে দেখতে হবে আপনার ফিল্ড অফ স্টাডিজ কি। এখন ধরেন আপনার কাছে এই বাজেটের মধ্যে 5টা কান্ট্রি অপশন আছে। এখন আপনি দেখবেন যে আপনার ফিল্ড অফ স্টাডিজ কি, ওই ফিল্ড অফ স্টাডিজ কোন কান্ট্রিতে সবচেয়ে বেশি ডিমান্ডে আছে এবং কোন কান্ট্রিতে আপনি ইজিলি পেয়ার পাবেন, একটা ভালো জবও এক্সপেক্ট করতে পারেন। সো ধরেন এই সবকিছু প্যারামিটার দিয়ে আমরা আমাদের কানাডা চুজ করে নিলাম। সো কানাডাতে আমার
ইউনিভার্সিটি টিউশন ফিস ধরেন 25,000 ফর দ্য ফার্স্ট ইয়ার, এন্ড আমার 23,000 এর মতো ব্যাংক অ্যাকাউন্টে রাখতে হবে লিভিং এক্সপেন্স, $2,000 এয়ার ফেয়ার। সো ওভারঅল আমার 50,000 কানাডিয়ান ডলার অথবা 45 লাখ টাকা বাংলাদেশি টাকায় হচ্ছে। না, আমি পার্সোনালি আপনাকে সাজেস্ট করব না আপনি যদি ব্যাচেলরে যান 45 লাখ টাকা রাখতে। আমি আপনাকে সাজেস্ট করব অ্যাটলিস্ট 60 লাখ টাকা রাখবেন। ওয়াই? কারণ হচ্ছে প্রত্যেকটা এম্বাসি যখন আপনাকে একটা রিকোয়ারমেন্ট দেয়, এই রিকোয়ারমেন্ট হচ্ছে মিনিমাম একটা রিকোয়ারমেন্ট, যেটা একটা থ্রেশহোল্ড, এটা আপনাকে মিট করতেই হবে। নাও টু বিট এভরিওয়ান এলস ইন দ্য গেম ইউ হ্যাভ টু এলিভেট। সো ধরুন আপনি 60 লাখ টাকা রাখলেন ব্যাংকে, সো আপনি জানেন আপনার কত টাকা লাগবে এন্ড ইউ আর অলরেডি প্রিপেয়ার্ড, আপনার ব্যাংকে টাকাটা আছে। আমাদের নেক্সট স্টেপ হচ্ছে অডিট ইউর কারেন্ট ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস। এই স্টেপটাতে আপনি মেইনলি খুঁজে বের করবেন যে আপনার যে ডকুমেন্টস গুলো ভিসা অ্যাপ্লিকেশনের সময় লাগবে সেগুলো কি সব রেডি আছে কি। তো তার মধ্যে আসবে আপনার স্পন্সর কে হবে, তাদের ইনকাম সোর্স কি কি, টাকা কোথায় কোথায় আছে, কোন কোন ব্যাংক অ্যাকাউন্টে তারা টাকা সেভ করতেছে, কোথায় তাদের বন্ডস আছে, কোথায় তাদের অ্যাসেটস আছে, টাকাটা কতটুকু অ্যাক্সেসিবল, তারপর ব্যাংক স্টেটমেন্ট কি ক্লিন কিনা, যদি বিজনেস অ্যাকাউন্ট হয় তাহলে বিজনেসের অ্যামাউন্ট গুলো ডিপোজিট হচ্ছে কিনা, যদি স্যালারি হয় স্যালারি কোনো রিফ্লেকশন আছে কিনা, যদি কোনো রেন্টাল ইনকাম থাকে অথবা কোনো এগ্রিকালচারাল ল্যান্ড থাকে অথবা কোনো ল্যান্ড সেলস থাকে, এগুলোর সবকিছুর রেকর্ড, হিস্ট্রি, ট্রেইল, রিফ্লেকশন, হোয়াট এভার ইউ সে, কোনো ধরনের কোনো কিছু আছে কিনা এটা আপনাকে খুঁজে বের করতে হবে। এই জিনিসগুলো যখন আপনি খুঁজে বের করবেন এবং যদি এখান থেকে আপনি কোনো গ্যাপ পান যে দিস মিসিং অর দ্যাট মিসিং, দ্যাট ইজ ইয়োর পয়েন্ট অফ ওয়ার্ক। এই ডকুমেন্টস গুলো নিয়ে আপনার আইএলটিএস শুরু করার আগে কাজ স্টার্ট করতে হবে। এখন আসবো আমরা স্টেপ 3 তে। স্টেপ 3 তে হচ্ছে স্টেপ 2 তে একটা অ্যাসেসমেন্ট করলেন, স্টেপ 3 তে আইসা হচ্ছে আপনার এই অ্যাসেসমেন্টের এগেইনস্টে আপনি সব ডকুমেন্টেশন রেডি করা শুরু করবেন। তো সেটা কি হতে পারে, আপনি যদি স্পন্সরের টাকাগুলো বিভিন্ন ধরনের বিভিন্ন অ্যাকাউন্টে থাকে 3-4টা, 6 মাস আগ থেকেই এগুলাকে একটা অ্যাকাউন্টে কনসলিডেট করা স্টার্ট করেন। তারপরে আপনি যে অ্যাকাউন্ট থেকে এগুলোকে ডিপোজিট করতেছেন সেটার জন্য একটা এক্সপ্লেনেশন লিখেন। প্রত্যেকটা বড় বড় ডিপোজিট যেটা 10 থেকে 20 লাখ টাকা, 30 লাখ টাকা, যদি 6 মাসের কম হয় তাহলে আপনাকে এক্সপ্লেন করতে হবে। 6 মাসের বেশি হলে যেহেতু আপনি স্টেটমেন্ট দেখাচ্ছেন না, সো আপনাকে এটা এক্সপ্লেন করতে হবে না। দেন হচ্ছে আপনি রেগুলার রিয়েলিস্টিক ট্রানজাকশন করেন। অনেক সময় দেখা যায় যে আপনার স্পন্সরের স্যালারি কোনো ট্রেস নাই, সেক্ষেত্রে আপনি তার কাছ থেকে এমপ্লয়মেন্ট সার্টিফিকেট নেন, তার ট্যাক্স রিটার্ন করেন, তারপর লাস্ট 6 মান্থসের পে স্লিপস কালেক্ট করেন। এরকম অনেক কিছু আছে যেটা আপনি স্টেপ 3 তে স্টার্ট করে দিবেন আইএলটিএস এর আগে অথবা আইএলটিএস যখন আপনি করতেছেন তার একই সাথে আপনি এই কাজগুলো প্রিপারেশন নেওয়া শুরু করবেন। এখানে আমাদের মেইন গোলটা হচ্ছে যে মেক শিওর করা হোয়াটস অ্যাভেলেবল অন ইউর ব্যাংক অ্যাকাউন্ট মেক্স সেন্স টু ইউর ওভারঅল ফাইন্যান্সিয়াল সিচুয়েশন অর প্রোফাইল। সো স্টেপ 4 এ এসে আমরা একটা ফাইনাল কাজ করব, এটা জাস্ট অর্গানাইজেশনের জন্য। সেটা হচ্ছে আমাদের কম্পিউটারে আমরা একটা ফোল্ডার খুলবো। সো তার নামের জন্য আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব সুলতান কানাডা ভিসা অ্যাপ্লিকেশন দিয়ে। ওই ফোল্ডারের মধ্যে আরো কিছু সাব ফোল্ডার থাকবে। প্রথম ফোল্ডারটা হবে আপনার ব্যাংক ডকুমেন্টস, যেখানে আপনি ব্যাংকের স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, ব্যাংকের এক্সপ্লেনেশন, ট্রেইলস এন্ড এভরিথিং ওই একটা ফোল্ডারে রাখবেন। আপনার সেকেন্ড ফোল্ডার হবে স্পন্সর প্রুফ, সেখানে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাফিডাভিট রাখবেন, স্পন্সরের স্যালারি স্লিপস রাখবেন অথবা বিজনেসের যে রেভিনিউ সেটা সার্টিফিকেটস রাখবেন, তারপর আপনার ইনকাম ট্যাক্স রিটার্নস, ট্যাক্স অ্যাসেসমেন্টস, চালান যা আছে এগুলো সবকিছু, প্লাস এমপ্লয়মেন্ট সার্টিফিকেট। যখন আপনার স্পন্সরকে কোনো কোম্পানি হায়ার করে তখন ওর একটা অফার লেটার দেয় অথবা এমপ্লয়মেন্টের একটা সার্টিফিকেট দিতে পারবে আপনাকে মিডওয়েতে। এই জিনিসগুলো কালেক্ট করে আমাদের সেকেন্ড ফোল্ডারে রাখবেন। থার্ড ফোল্ডার হবে আমাদের সোর্স অফ ফান্ড ডকুমেন্টেশন। আপনি যদি বিজনেস করেন বিজনেসের ট্রেইলস, অ্যাকাউন্টিং বুকস, আপনি যদি প্রপার্টি সেল করেন সেল ডিড, ট্রানজাকশনস, রিফ্লেকশনস, সিএ সার্টিফিকেট, সিএ অ্যাসেসমেন্ট অফ ইউর বিজনেস ফাইন্যান্সিয়ালস এন্ড অল দ্য আদার অ্যাসেটস দ্যাট দিস বিজনেস ওনস, এই সব কিছু সুন্দরভাবে সোর্স অফ ফান্ডের এগেইনস্টে এই ফোল্ডারে রাখবেন। এন্ড ফাইনালি লেটার অফ এক্সপ্লেনেশনের জন্য একটা ফোল্ডার রাখবেন, যেখানে হচ্ছে আমি যেটা বললাম যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্টের প্রথম পেজে আপনার পার্সোনাল একটা এক্সপ্লেনেশন থাকবে। ওই ডকুমেন্টটা আপনি এই ফোল্ডারে রাখবেন। পাশাপাশি আপনার অ্যাপ্লিকেশনে আরো অনেকগুলো এক্সপ্লেনেশন দেওয়া লাগবে, সেই সব এক্সপ্লেনেশন আপনি এই একটা ফোল্ডারের মধ্যে রাখতে পারেন। And I'll be honest with you guys, the window of studying abroad is getting tighter, it's not getting easier. In Canada, IRCC এর গোল হচ্ছে টেম্পোরারি যে রেজিডেন্ট আছে সেটাকে 6% এ নিয়ে আসা of overall Canadian population. So study permit reduction ওদের ফার্স্ট টার্গেট হবে। স্টাডি পারমিট একটা হিউজ অ্যামাউন্ট অফ মানুষ ঢুকতেছে কান্ট্রিতে, সো এটা যদি ওরা রিডিউস করতে পারে ওদের টার্গেটটা ওরা মিট করতে পারে। এরকম প্রতিটা কান্ট্রিতেই এই রেস্ট্রিকশন আছে, ওই রেস্ট্রিকশন আছে, যার কারণে স্টাডিং অ্যাব্রড ফ্রম বাংলাদেশ ইজ গেটিং হার্ডার। এন্ড আপনি যদি ভিসা পেতে চান you need to be laser focused on your documents, your financial situation, your SOP and your career path, because এই তিনটা জিনিস যদি আপনি ফলো করেন you will still get the visa, whereas someone যে হচ্ছে একটা এজেন্সির পাল্লায় পড়ে যা তা ডকুমেন্ট সাবমিট করতেছে won't get the visa, sorry to say. So studying abroad in 2026, 7, 8, 9, 30 it's possible, but it's only possible for the ones that prepare well ahead of time strategically, or even probably book a consulting session with me so I can explain your situation, I can help you to game plan your plan. So এই ভিডিওটা দেখার পরেও যদি আপনার ফাইন্যান্সিয়াল অথবা অন্য যে কোনো ধরনের স্টাডি abroad related assistance লাগে, get in touch with me and I'll see you guys in the West.